টানা ৩৫ দিন রিমান্ড আমাকে রাখলো। হ্যাঁ, এই পণ্যর আন্দোলনে। এর মধ্যে ছিলাম ২২ দিন ইয়েতে গোয়েন্দা বিভাগে, আর ১৩ দিন ছিলাম মোহাম্মদপুর থানায়। থানায় অতটা অবশ্য ইয়ে করে না, ওই রুমের মধ্যে থাকতাম, বই পড়তে দিত। আর ইয়েতে বইও পড়তে দিত না, ডিবিতে বইও পড়তে দিত। এতদিন ধরে করলোটা কি, আপনাদের কি করতে? জাস্ট ওই মানে এদের সাথে থাকতে দিত, ওটাই মেন্টাল টর্চার ইয়ে করা, এই করে টোরে। জিজ্ঞাসাবাদ ওই প্রথম দিনে যা করলো, কিন্তু আর কিছু করেনি, আর অন্য জিজ্ঞাসা করেনি। ওই যে বলছি যে কিভাবে স্টেপ বাই স্টেপ ওদের নিষ্ঠুরতার জায়গাগুলো আসছে। তো যাই হোক, এইটা করলাম। ওইবার আমি প্রায় ১ বছরের মতো আমি ইয়ে থাকলাম, হ্যাঁ, জেলে থাকলাম। এরপরে আবার ২০১৬ সালে ওরকম আমি জেল থেকে বেরিয়ে এসে ২ কি ৩ মাসের মধ্যে আবার একটা মামলায়, ওটা মামলায় না, তখন একটা কোনো একটা বিষয় নিয়ে আমি খুব বলছি, ওই যে তখন চিফ জাস্টিসের একটা ঘটনা চলছিল, হ্যাঁ, সিনহার সাহেবকে নিয়ে গভর্নমেন্টের সাথে। তখন এর ব্যাপারে আমরা চিফ জাস্টিসের পক্ষে অবস্থান নিলাম, সেইবার অ্যারেস্ট করে নিয়ে গেল। তো ওইটা বেশি দিন, ২ মাস থাকলাম। তারপরে ২০১৭ সালে সেইবার আগস্টের দিকে আবার ধরে নিয়ে গেল। ধরে নিয়ে যাওয়ার পরে ওটাও ২ মাস থাকলাম আর কি। তো ২০১৫ সালে তো আমি কাশিমপুরে থাকলাম, ঢাকার যে ইয়ের যে জেলটা, পুরান ঢাকার যে জেলটা, সে পুরান ঢাকার জেলেও থাকলাম। তো সর্বশেষের আগে গেলাম ২২শে ডিসেম্বর, যেটা পার্টি অফিস থেকে ৭ই ডিসেম্বর আমাদের ধরে নিয়ে গেল, প্রায় ৪৭০-এর মতো ধরে নিয়ে গেল। ধরে নিয়ে গিয়ে সেটা থাকলাম, ওটাও ডিবি অফিসে থাকলাম। তারপরে চলো, ওটা তো আমাদের ইয়ে নেয়নি, রিমান্ডে নেয়নি। এর একদিন পরে তো আবার আব্বাস ভাই আর মহাসচিবকে নিয়ে যাওয়া হলো গ্রেপ্তার করে। ওইটাতে থাকলাম, কিন্তু আমি ৫ মাস, টানা ৫ মাস আমি থাকলাম। দুর্ব্যবহার করা হয়েছে, ফিজিক্যালি টর্চার করা হয়েছে। যেমন আমরা ইনডাইরেক্টলি ফিজিক্যালি টর্চার, আমাদের গায়ে হয়তো হাত দেয়নি, কিন্তু আমাদেরকে ওই ঠান্ডা ফ্লোরের উপর শুয়ে রেখেছে। এমনি তো আমাদের সর্দি কাশির বয়স হচ্ছে, সমস্যা আছে, ওখানে ইয়ে করেছে। তারপরে ওখানে খাওয়া দাওয়াতে রুচি হয়, বাইরে থেকে কখনো কখনো হয়তো বাইরে থেকে ইয়ে করেছে দিয়েছে, কিন্তু ওটাই এক ধরনের টর্চার। আর অন্য যাদেরকে, তাদেরকে হচ্ছে ঝুলিয়ে মারে, হ্যাঁ, হাত বেঁধে মারে, চোখ বেঁধে মারে, মানে আমাদের চেয়ে যারা জুনিয়র লেভেলের যারা, এদেরকে তো মানে ভয়াবহ টর্চার করেছে। কারো নখ তুলে দেয়, হাত তুলে দেয়, হ্যাঁ, মানে হাতের নখ তুলে দেয়, পায়ের নখ তুলে দেয়। আমার কাছ থেকে ধর নিয়ে যাচ্ছে হাজত থেকে, আমি জানি যে ওই ছেলেটা হলো অমুক ওয়ার্ডের একজন ছাত্রদলের সভাপতি, সে নর্মালি যাচ্ছে, যখন আসছে এইভাবে কাঁপতে 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 আসছে, এইভাবে টর্চার হয়েছে। কাউকে হয়তো সাথে সাথে যার নখ তুলে নিচ্ছে, কিন্তু ব্লিডিং হবে, তখন ওইটা ওরা ব্যান্ডেজ করে হয়তো হাসপাতালে ২-১ দিন রাখা, পুলিশ হাসপাতালে বা কোথাও। এইটা মানে ভাষায় বর্ণনা করা যাবে না, মানে এটা মানে অদ্ভুত ব্যাপার। আপনি ধরেন আমরা শুয়ে আছি, দেখি পায়ের উপর দিয়ে কারা যেন ঘোরাফেরা করছে রাত্রে, সারা রাত তো ঘুমই হতো না, তো ভোরের দিকে একটু ঘুম, কারা? পরে তাকিয়ে দেখি এত বড় বড় ইঁদুর। এটা আচ্ছা, আমি যখন মোহাম্মদপুরে রিমান্ডে আছি ওদের মানে থানার হাতে, তো দেখি ওইরকম রাত্রে ৩টা-৪টার দিকে একটু ঘুম হতো, আবার ৬টার মধ্যে ভেঙে যেত। তো একদিন মনে হচ্ছে যে আমি ফ্লোরের উপরেই শুয়ে আছি, মনে হচ্ছে কেউ বোধহয় আমাকে দেখছে। যেই কী বলে চোখ খুললাম, দেখি ছোট ছোট চোখ, আরে লাফ দিয়ে উঠলাম, দেখি। তারপর যে ধর্মর করে উঠে বসে দেখি বেজি আছে না, প্রচুর বেজি হচ্ছে মোহাম্মদপুর থানা। হ্যাঁ, আমি জানি না, ওটা ঠিক একবারে অফিসিয়াল ডিউটি পালন করে। ঠিক ইয়ের সময় সকাল 7টার সময় যাবে একটা বেজি, কোথায় যে চলে যায়, থানার ভিতরে ঢুকলো, আবার সন্ধ্যা 7টার সময় চলে যাবে, মানে বের হয়ে যাবে। ওই যে ইয়ে থাকে তো, দেওয়ালের সাথে ফুটা থাকে, আবার 9টার সময় একটা বেজি ঢুকে রুমটা ক্রস করে আরেকটা পাশে যে আরেকটা ইয়ে আছে, কক্ষ আছে, মানে হাজত, সেখানে চলে গেল। আবার রাত 9টার সময় সে ওখান থেকে বের হবে। অদ্ভুত ব্যাপার আর কি আমার কাছে লেগেছে। তো এইরকম মজার মজার কাহিনী, মজার মজার ঘটনাও আছে আর কি ভেতরে। আরও তো প্রচুর আসামি যারা আছে দীর্ঘদিন ধরে, তাদের এক ধরনের কাহিনী, কারো হয়তো জামিন হচ্ছে না, কেউ দেখছে না, এরকমও বহু কাহিনী, এগুলো তো আছে। আমরা যে হাজতে ছিলাম তার উপরেই বোধহয় ওই ডিবির যে প্রধান, তার অফিস আর কি,
তো আমাকে কখনো মানে ডাকা বা আমার সাথে কোনো কথা বলেনি। আমি তো 1:45টার মধ্যে অ্যারেস্ট হয়ে গেলাম। এরপরে রাত্রি 2:30টার সময় দেখছি নজরুল ইসলাম খান হাজতের মধ্যে। আরে নজরুল ভাই আপনাকে নিয়ে এসছে ডিবি হাজত। হ্যাঁ রিজভি তো নিয়ে আসলো আমাকে। আরে বলে কি? তারপরের দিন আমাকে নজরুল ভাইকে নিয়ে আসলো। এরপর যখন গেলাম তারপর দেখি একে একে আমির খসরু মোহাম্মদ চৌধুরীকে নিয়ে এসেছে, তারপরে তো আরও আমাদের অ্যানিরা, টুকু এরা, আমাদের সাংগঠনিক সম্পাদক বাবু, মানে বেশ মানে তখন হচ্ছে আর ওই সামাজিক ক্রিমিনালরা নাই, সব পলিটিক্যাল লোক। আর ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সার্জিস তারা ওদের ছিল, আস্তে আস্তে এদেরকেও নিয়ে এসছে। তো ওদেরকে আমরা থাকতেই তাদেরকে ছেড়ে দিল। তখনও আমরা ইয়ের ভিতরে আছি। তো আমরা জানি না হাসিনার পতন না হলে এইবারে আমাদের ভাগ্যে কী হতো আর কি, যেভাবে আমাদেরকে নিয়ে এসছে। রিমান্ড জিজ্ঞাসাবাদের যে বিষয়টা সেটা করতে পারে, কিন্তু সেখানে যার রিমান্ড না হবে তার লয়ার উপস্থিত থাকতে হবে, সে যাতে ফিজিক্যালি টর্চার না হয়। আমাদের কনস্টিটিউশনে ফিজিক্যাল টর্চারের ব্যাপারে মানে বিধান আছে যে এটা করা যাবে না। সে এই এক্সিস্টিং যেটা আছে মানে শেখ হাসিনার সংবিধান, তার মধ্যেও কিন্তু এটা আছে, কিন্তু এটা মান্য করে না। হাইকোর্টের রুল আছে যে হাতে এবং পায়ে কড়া লাগানো যাবে না, হাত কড়া লাগানো যাবে না, বেড়ি লাগানো যাবে না, কিন্তু তারপরে তো শোনেনি। তার মানে স্বাধীন বিচার বিভাগ ছিল না, শেখ হাসিনার কথাই ছিল মানে চূড়ান্ত কথা। এটা তো আমরা দেখেছি। তো আমার মনে হয় যে এইগুলো নিশ্চিত করতে হবে যে কিভাবে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা যায়, এবং বিচার বিভাগের উপরে তো ওভারসি করার অধিকার আছে জনগণ, মিডিয়া, এদের সবাই, যে বিচারটা ঠিক মতো হচ্ছে কিনা, বিচারকরা তারা ন্যায্য বিচার করছে না, এটাও মানে ডেমোক্রেটিক ওয়ার্ল্ডে এটাও দেখে। হ্যাঁ, বিচারপতির রায় মান্য করে, কিন্তু রায়টা যুক্তিসঙ্গত হয়েছে কিনা, হ্যাঁ এটা নিয়ে সমালোচনা হয়। হ্যাঁ, যে এখানে আমি চট করে ইয়ে করে দিলাম, যেমন মাহমুদুর রহমান সাহেব একটা, আমি বলবো যে ন্যায্য কথা বলার সাহসী একজন মানুষ, জুলুম নিপীড়ন তার উপরে তো কম হয়নি। তার মতো মানুষকে একেবারে দাঁড় করে রেখে দিল ঘন্টার পর ঘন্টা, মানে ইয়ের মধ্যে কী বলে কাঠগোড়ায়। কিন্তু দেশের মানুষকে জিজ্ঞেস করবেন যে মাহমুদুর রহমান কি দুর্নীতিবাজ, মাহমুদুর রহমান কি অসত্য কথা বলে? তা তো বলে না। মাহমুদুর রহমান যেটা বিশ্বাস করে সেটা বলে। আমার এটা ডিসএগ্রি হতে পারে তার সাথে, আপনার, আমার বা আরও অনেকের, কিন্তু উনি ওনার সততার প্রশ্নে এবং তার মতামত মানে ব্যক্ত করার প্রশ্নে উনি আপোষহীন ভূমিকা রেখেছেন। এখানে কারোর সাথে ইয়ে করেননি। তার মতো মানুষকে, একজন গুণী মানুষ, সম্পাদক, খুব ধারালো লেখালেখি করতে পারেন ব্যক্তি, প্রফেশনালি ইঞ্জিনিয়ার, তো এই ধরনের আপনি মানুষকে আপনি একটা মানিক বা আরেকজন বিচারক, হ্যাঁ একটা বিচারক, তাকে এইভাবে আপনি ঘন্টার পর ঘন্টা দাঁড় করবেন? আপনি বিচারক হয়েছেন ঠিক আছে, কিন্তু আরেকজন যে দাঁড়িয়ে আছে আপনি তো বিচার করছেন, আপনি চূড়ান্ত বিচারের রায় না হওয়া পর্যন্ত তো আপনি তাকে অপরাধী বলতে পারেন না। আর অপরাধী যদি মানুষ হয়ে থাকে, তো মানুষের তো একটা মানবিক অধিকার আছে, তো সেই অধিকারটা আপনি এনশিওর না করে আপনি টক শোর মধ্যে যেভাবে হাত পা ছুড়ে আপনি কথা বলেন, আপনাকে মানে একেবারে যুবলীগের একটা গুন্ডা ছাড়া এই মানিককে আর কিছু মনে হতো না আমার কাছে। যার কারণে মানে আমি অত্যন্ত আনন্দিত। আওয়ামী লীগের অনেক বুদ্ধিজীবীদের কথা শুনতে ভালো লাগতো বা তাদের কথা শুনেছি, কিন্তু মানিকের টক শোতে যে সে যে কথা বলে, আমি দূর থেকে ওর অঙ্গিভঙ্গি দেখেছি, পরে যে উপস্থাপিকার সাথে তার যে একটা ঝগড়া হলো, সেটার আমি টুকরা টুকরা কোনো জিনিস দেখেছি। বলছে এর মধ্যে মানে শোভন বলে কোনো জিনিস রয়েছে বলে আমার জানা নেই। হ্যাঁ, মানে একেবারেই স্যাডিস্ট পারসন, কোনো শ্লীলতা, শালীনতা, রুচির কোনো বালাই নেই এই লোকটার মধ্যে। অথচ এই লোকটা অত্যন্ত কি বলে যে সমাদৃত শেখ হাসিনার কাছে এবং কি বলে যে আওয়ামী ঘরানার কাছে।